কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। আমি অরিজিৎ নিয়ে চলে এসেছি ককটেল ক্যানভাসে সুন্দর একটা ভিডিও। ভিডিওটা কিসের সেটা আপনারা থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। হঠাৎ একটা সুযোগ হয় অরুণাচল প্রদেশ যাওয়ার। তো অরুণাচল প্রদেশ থেকে ফেরার পথে আমি যাচ্ছিলাম গুয়াহাটির দিকে। গুয়াহাটি যাওয়ার পথে একটা স্টেশন পড়ে কামাখ্যা। তো কামাখ্যাতে যাব, অথচ মন্দিরে যাব না, সেটা হয়? বহুদিনের মনের একটা সুপ্ত বাসনা ছিল যে না, কবে কামাখ্যা মন্দির যাব। ঠাকুমার মুখে শুনেছিলাম কামাখ্যা মন্দির খুব দর্শনীয় স্থান। খুব দর্শনীয় বলতে একটা দেবীর সতীপীঠ, 51তম সতীপীঠের মধ্যে একটা পীঠ, অনেকের সাধন পীঠ, সাধক পীঠ, এবং সেটা দর্শন করা খুব দরকার। ইচ্ছা ছিল, কিন্তু ভাবিনি যে এইভাবে সুযোগ পেয়ে যাব। যেই ট্রেন কামাখ্যা স্টেশন দাঁড়িয়েছে না, সময় নষ্ট না করে একদম শটান চলে গেছে মন্দিরে। তো যেহেতু আমার কাছে সময় ছিল অনেক, আমি সময় নষ্ট একদম করিনি। কামাখ্যায় অনেক সকালে প্রায় 4:30 পৌনে 5টার দিকে আমি ফুলের যেখানে ডালা পাওয়া যায় সেখানে চলে গেছি। এখানে দুটোভাবে যাওয়া যায়, একটা হচ্ছে সাধারণ লাইনে একটা কুপন দিয়ে, আর একটা হচ্ছে ভিআইপি লাইনে। ভিআইপি লাইনে 501 টাকা নেয়। তো দেখলাম 501 টাকা দিয়ে যাবো না, সেখানে 2-3 ঘন্টা তো দাঁড়াতেই হবে। যেহেতু দাঁড়াতে হবে, আমার লজিক ছিল তাহলে আমি একটুখানি বেশি দাঁড়িয়ে যাব। তো ওখানে 7 থেকে 8 ঘন্টা বা 6 থেকে 8 ঘন্টা টাইম লাগে। ঠিক আছে, সেই লাইনে তাদের বসার ব্যবস্থাপনা এবং প্রতিটি রাস্তায় মোড়গুলো দেখার মতো। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। চলুন। হঠাৎ করে কামাখ্যা দর্শন করার ইচ্ছে পূরণ হলো মায়ের আশীর্বাদে। ভাবতে পারিনি মা কামাখ্যার দর্শন এভাবে হতে পারে। কামাখ্যা মন্দির যেতে হবে দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে বাই ট্রেন অথবা বাই ফ্লাইট। ট্রেনে এখানে বিশেষত যে কটা ট্রেন যায় সেগুলো হলো কামরূপ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই 3টে ট্রেন মোটামুটি আমার লিস্টে আছে। এছাড়াও আরও ট্রেন আছে, দীঘা থেকেও কিছু ট্রেন ছাড়ে, আরও এক্সট্রা ট্রেন আছে। তো এই দুটো ট্রেনের মধ্যে সরাইঘাট ট্রেন সবচেয়ে কম সময়ে যায়, 17 থেকে 17.5 ঘন্টার মধ্যে চলে যায়। খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স 18 ঘন্টা। এছাড়া ফ্লাইটে যেতে হলে আপনাকে কলকাতা থেকে ফ্লাইট নিতে হবে। স্পাইস জেট, ইন্ডিগো, আরও 2-1টা এয়ারওয়েজের ফ্লাইট চলে, যেগুলো ভাড়া মোটামুটি 4,500 থেকে 3,500 থেকে 4,500 মধ্যে, এর বাইরে নয়। আচ্ছা, এয়ারপোর্ট থেকে কামাখ্যা মন্দির ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার। এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর কামাখ্যা স্টেশন থেকে কামাখ্যা মন্দির যেতে হলে সময় লাগবে 20 মিনিট। এখান থেকে টোটো, অটো, এছাড়াও ভাড়ার গাড়ি পাওয়া যায়। এছাড়া এখানে র্যাপিডো, উবের, বাইক, ট্যাক্সি সব পাওয়া যায়। কিন্তু সময় বিশেষে, ক্ষেত্র বিশেষে এদের দাম কিন্তু রকম ফের হয়। সেটা একটু দেখে শুনে তবেই যেতে হবে, নাহলে কিন্তু চাপ আছে। কামাখ্যা মন্দিরে ঢুকতে হলে যে দুটো জিনিস খুবই দরকার, সেটা হচ্ছে প্রথমেই দাঁড়ার জায়গাটা ঠিক করে নিতে। কোথা থেকে দাঁড়ানো? এখানে আপনাকে অনেকে অনেক কিছু বলতে পারে, বাট আপনার যেটুকু দরকার সেটুকুই ডালার সামগ্রী নিন। এখানে কেউ কিন্তু কোনোভাবেই আপনাকে ফোর্স করবে না। মন্দিরের ভেতরেও কোনো পুরোহিত, কোনো পান্ডা, কেউ আপনাকে 5 পয়সা চাইবে না। এটা এখানে সবচেয়ে সুন্দর একটা সিস্টেম। এটাই সিস্টেম কোথাও আমি দেখিনি, বাট এখানে খুব ভালো একটা সিস্টেম। এছাড়া এবার দুটো পদ্ধতিতে আমরা যেতে পারি। একটা হচ্ছে নর্মাল লাইন বা সাধারণ লাইন, যেখানে কোনো পয়সা লাগে না, 6 থেকে 8 ঘন্টা ওয়েট করতে হয়। তবুও ভালো, মন্দির দর্শন করতে একটু কষ্ট তো করাই ভালো। আর একটা আছে আপনার ভিআইপি লাইন, যেখানে 501 টাকা কুপন কাটতে হয় নিচের থেকে মন্দিরে ঢোকার আগে। তো সেখানে যারা একটু বয়স্ক, যাদের হাঁটা চলার অসুবিধা আছে বা যাদের দাঁড়াতে অনেক খুব সমস্যা আসে বাচ্চাদের ক্ষেত্রে, ভিআইপি লাইনে যাওয়াটাই আমার মতে বেস্ট। কারণ সেখানে আপনাকে অতক্ষণ ওয়েট করতে হবে না। এই তো গেল মন্দিরে ঢোকার বা এসব। এরপরে যেটা পার্ট বলবো, এই কামাখ্যা মন্দির ব্রহ্মপুত্র নদের প্রায় কাছাকাছি। কারণ এখান থেকে ব্রহ্মপুত্র নদ বাসে সময় লাগে 10 থেকে 12 মিনিট, যেটা খুবই কাছে বলা চলে, একদম দূরে নয়। মানে পাহাড়ের উপর থেকে মোটামুটি দেখা যায়। এই কামাখ্যা মন্দির রেল লাইন আর মেন রাস্তার পাশে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের অনেকটা উপরে, ভাবতেই পারবেন না এত উপরে একটা মন্দির থাকতে পারে, কেউ ভাবতে পারবে না। সত্যি অসাধারণ দৃশ্য। মন্দিরে
যাওয়ার রাস্তা যেটা সবার জন্য করা রয়েছে, সেই রাস্তায় প্রচুর বসার জায়গা এবং উপরে মন্দিরের উপর উঠে যেখানে মেইন ওয়েট করার জায়গা, সেখানে একটা বড় শেড দেওয়া জায়গা আছে যেখানে অনেকে ওয়েট করতে পারে। তারপর রাস্তাটা সর্পিল আকারে চলে গেছে বিভিন্ন দিক দিয়ে, সেখানে বসে যাবে। তবে সব রাস্তা পেরিয়ে যখন আপনি দেখবেন না দূর থেকে, অসাধারণ লাগবে। ঠাকুরের মন্দির, তার একটা মাহাত্ম্য আলাদা। ঠাকুর কিন্তু সবাইকে ডাকে না, এটা আমি বিশ্বাস করি। আমার বিশ্বাস ভুল হতে পারে, কিন্তু এখানে হয় এটা। আরেকটা, এখানে কিন্তু বলি প্রথা প্রচলিত আছে। এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, একটা চালা দেখা যাচ্ছে, এই যে ঢাল, দুদিকে ঢাল আছে, এই ঘরটাই কিন্তু পশু বলির স্থান। এখানে বিশেষত মহিষ বলি, এখানে একটু কষ্ট হয়েছে একটা জায়গায় যেখানে পশু বলি হয়, এখানে বিশেষত মহিষ বলি আর পাঁঠা বলি হয়, যেটা আগে বলতে থেমে গেছিলাম হঠাৎ করে একটা টেকনিক্যাল ত্রুটির জন্য। তো আসুন, ভালো লাগবে এবং ভিডিওটা প্রত্যেকটা পার্ট দেখুন, প্রত্যেকটা অংশ দেখুন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বেশ কিছু ইনফরমেশন হারিয়ে যাবে। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কিছু অসাধু চক্রও চলে। সেই অসাধু চক্র থেকে কিন্তু দূরে কিছু ভালো তান্ত্রিক যেমন আছেন, কিছু ভালো পুরোহিত আছেন, পুরোহিতটা সবাই ভালো বেসিক্যালি, কিন্তু কিছু খারাপ তান্ত্রিকও থাকেন আমার বিশ্বাস। তো সেইখানটাকে একটু অ্যাভয়েড করে চলবেন। আপনি তাদের চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন তাদের কিছু একটা অন্যরকম কোনো উদ্দেশ্য আছে। আমার আপনাদের প্রতি একটাই সতর্কীকরণ, সেটা হচ্ছে মন্দিরে কোনো দেওয়ালে ভেতরে এই গর্ভগৃহে ঢোকার পর কোনো জায়গায়, সব জায়গায় টাচ করবেন না। অনেক তান্ত্রিক দেখবেন লাল কাপড় পরে দাঁড়িয়ে আছে, তারা বলবে এখানে ছও, ওখানে ছও, দুটো পয়সা চাইবে। একদম সেই পথে পা বাড়াবেন না। যেমনভাবে লাইন এগিয়ে চলেছে সেইভাবে এগিয়ে চলবেন। আপনার সাধ্যমতো যেখানে যে ঠাকুরকে ডাকবেন, ঠাকুরের ডাকটাই আসল, ঠাকুরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সেটাই আসল, ঠাকুর আপনাকে ডেকেছে এটাই আসল। কিন্তু কাউকে যে কোনো দিলেন না বা কারোর কথা শুনে কোনো সিঁদুর দান করলেন না, মাথার মধ্যে সিঁদুর ফিঁদুর অনেক মাথায় ঠেকিয়ে দেয়, সেগুলো যদি না নেন তাতে কোনো ক্ষতি হবে না আমার বিশেষ করে। এটা একটু এড়িয়ে চলবেন, আশা করি ভালো লাগবে। চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ টাটা।